কলির চাণক্য। একটা দিনও ভালো করে ঘুমোতে পারছি না, ভালো করে খেতেও পারছি না। সবসময় তার শুকনো অসহায় মুখটা আমার মুখের সামনে ভেসে উঠছে রে বাবা। তুই ফিরে আয়, ফিরে আয়। মানে দল ফিরাই দে, আমার শুধু আমার ফিরাই দে। এই বাপ, চুপ কর, চুপ কর। তুই থানায় ঢুকে পাগল পাগল চিল্লাস নাই, ঘরকে চল, অনেক রাত হয়েছে। না, আমি চিল্লাবো, 100 বার চিল্লাবো, 1000 বার চিল্লাবো, বুকে রক্ত মুখে তুলে নিয়েছে চিল্লাবো। একটা জোয়ান মরদ ছেলে আজ 1 মাস হলো হাওয়ায় মিলায় গেল, তার কোনো বিচার হবে না। কে কে বিচার করবে? এই থানার জানোয়ার পুলিশগুলোই তো আমার দাদারে তুলে নিয়ে এসেছে, আর তুই এসছিস বিচার চাইতে। তাহলে কার কাছে যাব? কোথায় গেলে আমি তার হদিস পাবো? মাস্টার তো লালিশ করেছে, এবার দাঁড়ায় ঠিক ফিরাই দেবে। যাবে না, যাবে না, যাবে না। আমি জানি ওই শয়তানগুলো তারা মারতে মারতে শেষ করে দিয়েছে। তারপরে লাশটারে ভাসিয়ে দিয়েছে ওই নদীর জলে। না না বাবা, না না, এই এখনই এত উতলা হোসনিস। এই আমি বলছি, আমাদের এত বড় সর্বনাশ করতে পারবে না। আমার যে মন বলছে দাদা দাদা ঠিক ফিরে আসবে। হ্যাঁ, তাকে ফিরে আসতেই হবে, তা নাহলে আমি একদিন থানায় আগুন লাগিয়ে দেবো। এই থানায় ঢুকে বেআইনি কথাবার্তা বললে মেরে তোর পিঠের চামড়া আমি ছাড়িয়ে দেবো। বারে দাদা বাবা, কি চমৎকার বিচার! এই বুড়া মানুষটা চোর বেড়ে খোঁজ দিতে পারে না, কিন্তু তার মেরে পিঠের ছালটা ছাড়িয়ে দিতে পারবে। হ্যাঁ আমি পারি, আর সেই জন্যই সরকার আমাদের কারি কারি মাইনে দিয়ে রেখেছে, বুঝছিস? আর একটাও কথা বলাস না তো, এখান থেকে বিদায় হওয়া দেখি। যাবো, কিন্তু তার আগে বলো তো আমার দাদারে কোথায় হাফিস করেছো? আরে তা আমি কি জানি, দেখ পালিয়ে গিয়ে হয়তো বিয়ে থা করে সুখে সংসার করছে। আমার শুধু পালাই নাই, সাজ বেড়াতে তোমার সেবাই ধরে গেছিল ওই থানায়। তারপর তোরা মাতলামি করে জায়গা পাস না নাকি? খবরদার দাদা বাবু, আমার বাপের গায়ে হাত দেবে গেলাই। তোদের এত তেজ, আর একটাও যদি কথা বলে আমার এই পিস্তলের শেষের দ্বারা তোর বুকের পেছনে ছাঁচড়া করে দিয়ে তোর লাশটারে নদীর জলে ভাসিয়ে দেবো। আর তখন কি করবে? ও হয়তো কিছু করতে পারবে না দারোগা সাহেব, তবে যা করার তা করবে পুরাণ ইতিহাস। আগে হ্যাঁ, অন্যায় কুরুক্ষেত্রের যুদ্ধে ধ্বংস হয়েছিল কুরুবংশ, লঙ্কা যুদ্ধে নিশ্চিহ্ন হয়েছিল রাক্ষস বংশ। তাই বলছি, একজন নিরপরাধ গরিব মানুষের উপর অত্যাচার করে আপনি সেই পুরনো ইতিহাসটাকে আর নতুন করে লিখবেন? আপনি এখান থেকে চলে যান বলছে না যাই, আমি তাহলে বলতে বাধ্য হব আপনি আমাকে সরকারি কাজে বাধা দিচ্ছেন। একজন নিরাস্ত্র গরিব মানুষের দিকে পিস্তল ঠেকানোটা আপনাদের সরকারি আইনের কত নম্বর ধারা, কোন উপধারায় পড়ে জানতে পারি কি? সেটা নিশ্চয়ই আমাকে ইতিহাসের মাস্টারের কাছে জানতে হবে না। এটা থানা, এখানে আমি কি করব না করব তার কৈফিয়ত নিশ্চয়ই আমি আপনাকে দেবো না। হবে স্যার, কারণ আমাদের ট্যাক্সের টাকায় এই খেলাটা চলে। এখানকার টেবিল চেয়ার, এমনকি আপনার মোটা মাইনের টাকাটা, আপনার বউ ছেলে মেয়ে যে 2 টাকা দরের পুলিশ স্টেশনে চাল ডাল তেল নুন খেয়ে বড় হয়েছে, তার ভর্তুকিটাও কিন্তু এই সকল গরিব মানুষগুলোকেই দিতে হবে। তাই বলছি, এত কিছুর বদলে সামান্য কৈফিয়তটুকু না দিলে যে বড় নেমো খারামি হয়ে যাবে স্যার। আপনি কি এত রাতে আমাকে এই কথাগুলো শোনাবেন বলে এসেছেন নাকি? আগে না, শুধু একটা খবর দিতে এসেছি, আর ওই খবরটা
আপনাদের এই কলির চাণক্য ওই প্রধানবাবুকে জানাবেন আপনারা যে সিধুকে অ্যারেস্ট করেননি বলে রিপোর্ট দিয়েছিলেন, মহামান্য আদালত সেটাকে সত্যি বলে মেনে নেয়নি। তুমি কি বলছো মাস্টারদা? আমরা তাহলে এবার বিচার পাবো? হ্যাঁ, বিচার পাবি। আদালত সরকারকে নির্দেশ দিয়েছেন একজন পদস্থ পুলিশ অফিসারকে দিয়ে সিধুর নিখোঁজ হওয়া রহস্যের আবার নতুন করে তদন্ত করতে হবে, আর 1 মাসের মধ্যে সেই তদন্তের ফলাফল আদালতে জানাতে হবে। জয় জয় ভগবান, জয় ভগবান। আমি বলেছিলাম না গরিবের আর কেউ না থাকুক, ভগবান আছে। হ্যাঁ রে বাপ, চল চল ঘরে চল। গ্রাম জুড়ে উৎসব হবে, গরিবের জয়ের উৎসব। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এইবারে শয়তানগুলোর সমস্ত ষড়যন্ত্র ফাঁস হবে। ওই পুলিশ চালক প্রধান বাবু আর পুলিশের বিচার হবে। কারা রইল লৌহ কপাট ভেঙে ফেলবার হলো পাড়ে রক্ত জমাট শিকল পূজার পাশন বেদি। কারা রইল লৌহ কপাট ভেঙে ফেলবার হলো পাড়ে রক্ত জমাট শিকল পূজার পাশন বেদি। রক্ত জমাট শিকল পূজার পাশন বেদি। রক্ত জমাট শিকল পূজার পাশন বেদি। বিচার? হ্যাঁ মাস্টার মশাই, একজন পুলিশ আর একজন পুলিশের বিচার করবে? হ্যাঁ, আপনি কাককে দিয়ে কাকের মাংস খাওয়াতে চাইছেন? দারোগা সাহেব, কাক যেমন কাকের মাংস খায় না, তেমনি সব মাছও ময়লা খায় না, আর সব রাজাও কিন্তু রাবণ রাজা হয় না। বাংলাদেশের সব পুলিশ এই সদাশিব নয় বলে দেশটা এখনো চলছে। তাই বলছি, একদিন না একদিন এর সত্যিটা প্রকাশ হবেই, আর সেই দিন আপনাদের সমস্ত লম্পঝম্প একেবারে বন্ধ হয়ে যাবে। সাবধান, খুব সাবধান, বি কেয়ারফুল। এই প্রধান বাবুর জন্য আমি সালা যত হাঙ্গামায় ফাঁসলাম, নাহলে সালা সেদিন সেদিনকে 2-4 গায়ে দিয়ে হাত পা ভেঙে আমি ছেড়েই দিতাম। তা নয়, মাঝরাতে এই বাবুদের হুকুম, লকআপ থেকে তার ওকে বাড়ি নিয়ে যেতে হবে। আর তার জন্য অবশ্য আমি মোটা মাল আমি পেয়েছি। এই মাত্র স্টেশন বাজারে রেড করে 5 টাকা তুলে নিয়ে এসেছি। সঙ্গে একটা মেয়ে ছেলে আছে। সে মেয়ে ছেলে তোর আছে? হ্যাঁ, স্টেশনে আশেপাশে ঘুরঘুর করছিল, খুব সন্দেহজনক। কোন গায়ের মেয়ে? কি নাম কিছু বলেছে কি? বাইরের মেয়ে স্যার, হাতে একটা সুটকেস আছে, বাংলাদেশের মাল পাচার করে। সময় আসামিকে নিয়ে এসো। বিশ্বাস করুন স্যার, আমি নির্দোষ, আমি কোনো অন্যায় করিনি, বিশ্বাস করুন। একদম চুপ। এটা থানা, এখানে তুমি কোনো রকম কথা বলবে না। বলবো আমরা, তোমাকে যা জিজ্ঞাসা করা হবে শুধু তার প্রশ্নের উত্তর দেবেন। কি নাম তোমার? সুজাতা, সুজাতা বোস। বাড়ি কোথায়? এখন মুর্শিদাবাদ থেকে আসছে। মুর্শিদাবাদ থেকে এত রাতে? আমার কাজটাই তো এরকম, যখন যেখানে হুকুম হয় তখন সেখানে যেতে হয়। না, এখানে তুমি কোথায় এসেছো? ঠিক করতে পারিনি, নতুন জায়গা তো, লাস্ট ট্রেনে নেমেছি। এখানে একটু খোঁজ খবর নিচ্ছিলাম, হঠাৎ ওনারা আমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে এলেন। পুলিশ কাউকে এমনি অ্যারেস্ট করে না, আমরা এক নজরে মাল চিনি। হ্যাঁ, না বিশ্বাস করুন, আমার ব্যাগে কিচ্ছু নেই। আপনারা আমার ব্যাগটা নেবেন না। না না, আমি দেবো না, দেবো না, দেবো না। দেখি, আরে বাবা, এ তো হাজার ভাজে হবে রে। এত টাকা তুমি কোথায় পেলে? আমি মাইনে পেয়েছি। নিশ্চয় ধান্দাবাজি টাকা না। স্যার। নীলমণি, তুমি টাকাটা রাখো। চপ শালা শুকরি, যখন ভাগ হবে ঠিক পাবি। এখন দেখ দেখ কি আছে, দেখ।
স্যার স্যার এইরকম স্যার পিস্তল দেখি বেগুনি আপনি এতদিন পর একটা সত্যিকারের কাজ করেছেন বটে। এর পিছনে নিশ্চয়ই কোনো বিরাট স্মাগলিং এর হাত আছে, বুঝলে? আর দেখো দেখো আর ব্যাগে কি আছে দেখো। দেখো দেখো কি আছে, এটা কিন্তু ডেঞ্জারাস জিনিস কিছু থাকতে পারে। এ কি এসব কি? ওটা আমার পোশাক। হ্যাঁ, yes, this is my uniform. I am Sujata Bose, IPS. মুখ্যমন্ত্রীর আদেশে আজই আমি ডিএসপি হিসাবে এসেছি সিধু মহাজনের কেসের ফাইলটা তদন্ত করতে, কিন্তু আপনাদের চেনারও সুযোগ হয়ে গেল। সেই সঙ্গে আশেপাশে স্টেশনে নেমে আমি খবর সংগ্রহ করছিলাম, কিন্তু আপনারা যে আমার কাজটা এত সহজ করে দিলেন আমি সেটা বুঝতে পারিনি। আমরা একটু আগে আমরা মেসেজটা পেয়েছি, আপনি ভাবিনি এত তাড়াতাড়ি। চোর পালিয়ে যাওয়ার পরেই আপনারা ঘটনাস্থলে পৌঁছান, কিন্তু আমি চুরি হওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছাই, কারণ চুরিটাকে বন্ধ করতে চাই। চলুন এই মুহূর্তে থানায় চলুন, আমি সিধু মহাজনের সমস্ত ফাইল দেখতে চাই। না, এখনই এত ভুল করবেন না। এরপর আমার সঙ্গে কাজ করতে করতে আপনাদের অনেক কিছু অভ্যাস চেঞ্জ করতে হবে। সরি ম্যাডাম। আশা করি পুলিশ ট্রেনিং এর সময় তোমাদের আরো অনেক কিছু শেখা হয়েছিল। উপরওয়ালাকে কিভাবে অভিবাদন জানাতে হয় সেটা নিশ্চয়ই তোমরা কেউ ভুলে যাওনি। ইয়েস ম্যাডাম। এই ছন্নছাড়া সংসারের পায়ে হাজারো সেলাম। বাড়িতে দুটো পুরুষ মানুষ, অথচ একজনকে দিয়েও একটা কাজ করার উপায় নেই। তোমাকে দিয়ে যে সব কাজ ঠিকঠাক হচ্ছে সেটাও তো বলতে পারবো না বৌদি। আজকের ভাতে তো ভাত শক্ত, তো কালকের সব কিছু এক হাঁটু জল। ঠাকুরপো, হ্যাঁ, আর কালকের কি আজকে ঝাল বেশি তো কালকে নুন কম। বেশ, তাহলে আমি এখনই হাত ধুয়ে শুয়ে পড়তে যাচ্ছি। তোমরা দু ভাইতে মিলে যা খুশি রান্না করে খেও। ও বৌদি শোনো না শোনো না, আরে আমি তো মজা করছিলাম, তুমি এমন করছো কেন? আমি জাস্ট তোমার সঙ্গে একটু ঠাট্টা করছিলাম। হ্যাঁ, জানি ঠাট্টা করবেই তো, আমার তো রাগ করার কিছু নেই। তো আমি কে যে তোমাদের উপর আমি রাগ করব? তুমি কে জানো? তুমি যে আমার মা জননী। তুমি এলে মাগো বড় বৌদি হয়ে, তুমি যে আমার মা জননী। তুমি এলে মাগো বড় বৌদি হয়ে, তবু হলে তুমি আমার মা। তুমি যে আমার মা জননী, তুমি যে আমার মা জননী। এমনই হ্যাঁ। ঠাকুরপো, তুমি কিন্তু খুব বাজে হয়ে গেছো। মারবো, খুব মারবো। হাত ধরে ধরে হাঁটতে শেখালে, চলতে শেখালে, পড়তে শেখালে। হাত ধরে হাঁটতে শেখালে, শেখালে, পড়তে শেখালে, চলতে শেখালে, বলতে শেখালে, চলতে শেখালে, বলতে শেখালে, তবু হলে তুমি আমার মা জননী। ওগো মা, তুমি মা
মা জননী, তুমি মা জননী, তুমি মা জননী, তুমি মা জননী। থাক 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 অনেক শুনেছি, থাক 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 অনেক শুনেছি, দিতে হবে না আর থাক 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 অনেক শুনেছি, দিতে হবে না আর যাবো চলে আমার বাপের বাড়ি, চলে আমার বাপের বাড়ি, দেখবো তোমার কত 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 সত্যি বৌদি, মা মারা যাওয়ার পর থেকে তুমি তো আমাদের মানুষ করে তুলেছো। ছোটবেলা থেকে আমাদের এইটুকুনি বেলা থেকে কত বড় করে তুলেছো। আমি আর কল্যাণী তুমি না থাকলে যে কোথায় যেতাম আমরা নিজেই জানি না। মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। তোমাদের মায়ের অভাব যদি আমি পূরণ করতে পারতাম তাহলে কল্যাণী কেন এমন হলো? কেন আজও আমি তাকে সুস্থ করে তুলতে পারলাম না? বৌদি, তাতে তোমার কি বৌদি? সেটা তো তোমার কোনো দোষ নেই। ডাক্তারবাবু তো বলেই দিয়েছিলেন ছোটবেলায় কল্যাণী যেন একটা মাথায় কোথায় আঘাত হয়েছিল, তাই এমন হয়ে গিয়েছিল সে। সেই জন্যই তো আমি চণ্ডীতলায় ওই বুড়ি থানের গিয়েছিলাম। উনি বলেছেন বিয়ে হয়ে গেলে নাকি কল্যাণী একেবারে সুস্থ হয়ে যাবে। হ্যাঁ ঠাকুরপো। কি রে কল্যাণী, আরে কার সঙ্গে তুই লুকোচুরি খেলছিস? মার সঙ্গে? জানো কাল রাতে তো মা এসেছিল, আমার সাথে লুকোচুরি খেললো, কত গল্প করলো, আমার মাথায় হাত বুলি দিয়ে ঘুম পাড়িয়ে দিল, তারপর আমার পাশে শুয়ে ঘুমালো তো। কিন্তু কিন্তু সকাল হতে না আমাকে টুকি দিয়ে কোথায় যেন লুকিয়ে পড়েছে। কল্যাণী, এই আমি বুঝি তোর মা নই? তুই তো ভালো মা, কিন্তু কিন্তু যে মাটা আমাকে জন্ম দিয়েছিল না, সে তো আমার লক্ষ্মী মা। তবু তবু মা আমাকে মাঝে মাঝে খুব বকে জানো। কল্যাণী, মা কখনো কি কোনো মেয়েকে বকতে পারে রে পাগলি? তোর হ্যাঁ রে দাদা, শোন আমি বলছি, কাল রাতে তো মা আমাকে বলছিল, কল্যাণী তুই লক্ষ্মী হয়ে থাকিস না কেন, তুই বড্ড বেশি কথা বলিস, তুই একটু শান্ত হয়ে থাকতে পারিস না, তুই শুধু হাসিস। জানিস আমার তখন খুব কষ্ট হচ্ছিল, মা তো এসব বলে আর খুব কাঁদে, আমার তখন খুব কষ্ট হয়। তোর পাগল মেয়ে, এসব কথা ভেবে তুই কেন কষ্ট পাস কল্যাণী? মা তো সেই কবে ছোটবেলায় আমার হাতে তোদের তুলে দিয়ে নিশ্চিন্তে স্বর্গে গেছেন। মাকে তো তোরা ভালো করে দেখিস নি। কিন্তু তবুও তো আমার মার কথা খুব মনে পড়ে। হ্যাঁ, কপালে জল জল করছে লাল সিঁদুরের টিপ, মুখে কি মিষ্টি হাসি, ঠিক যেন ওই পূর্ণিমার চাঁদের মতো। আমার সেই মা হারিয়ে গেছে ওই তারাদের দেশে। কল্যাণী, ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা কেন চলে, সবাই বলে ওই আকাশে কল্যাণী লুকিয়ে আছে। আমি মায়ের কাছে যাব, কল্যাণী শোন, যাস না কল্যাণী, দাঁড়া, শোন কল্যাণী, দাঁড়া কল্যাণী, শোন। মাস্টার মশাই, মুখ মুছছো, তোমার মাথা থেকে রক্ত ঝরছে কেন? প্রাণে বেঁচে আছি রে ভাই। কেন
মাস্টার মশাই, বৌদি বৌদি তুমি দাদাকে এক্ষুনি ডাকো। বৌদি বলো যে এক্ষুনি মকবুল চাচা এসেছে, যাও তাড়াতাড়ি। আমি এক্ষুনি যাচ্ছি ঠাকুরপো। বকুল চাচা, সত্যি কথা বলো তো, তুমি মাথা থেকে রক্ত হচ্ছে কেন? ওই লাঠি দিয়ে মেরেছে ওই প্রধান বাবুর ছেলে লালটু আর তার পোষা গুন্ডা ছক্কু। কেন? আর বাড়িটা মানে রাতে আমাদের স্কুল হবে বলেছিল, সেই অপরাধে। স্কুল খোলারও যদি অপরাধ হয় তাহলে সে অপরাধ আমার, তার জন্য তোমায় মারবে কেন? কারণ বাড়িটা যে বাপের আমল থেকে ওই প্রধান বাবুর কাছে বন্ধক আছে, সারাটা জীবন গত রেখে সেই টাকা শোধ করতেছি। কিন্তু কিন্তু আজ এসে ওরা বলছে ওইখানে যদি স্কুল বন্ধ না করি ওরা তো যে বাড়ি থেকে প্রয়োগ করে নেবে মাস্টার মশাই। এই শালা বকুল, শালা এখানে এসে দলবাজি করছিস? শালা চল চল, শালা জমিতে কাজ করবি চল। সারাটা জীবন তো তোমাদের জমিতে গতরে খাটতেছি, তবুও কি তোমাদের পাওনা টাকা শোধ হলো না? আমি জানতে চাই, বলো বলো কত পাওনা তোমাদের আছে, বলো। পাওনা জানা, বাবুর কাছে গিয়ে খাতাটা দেখে আয় না। খাতা দেখতে জানে না বলেই তোর স্কুল খুলেছে। স্কুল খুলেছে না আমাদের বিরুদ্ধে দলবাজি আগ্রহ হয়েছে তা জানি। দলবাজির আখড়া তার মানে? ওখানে গিয়ে গ্রামের বুড়োরা সবাই নাম সই করা শিখছে, তারপর আমাদের ওই পাথরকুচির কারখানার বিরুদ্ধে ওই বিডিওর কাছে দরখাস্ত করেছে। তোমাদের ওই পাথরকুচি কারখানা ধুলে আশেপাশে চাষের জমি সব নষ্ট হয়ে যাচ্ছে, ফসল শুকিয়ে যাচ্ছে। তোমার বাবার হাতে পায়ে ধরেও কোনো লাভ হয়নি, তাই তো পেটের দায়ে বাধ্য হয়ে দরখাস্ত দেওয়া ছাড়া এদের কোনো উপায় ছিল না। আপনারা এইভাবে গ্রামের সুস্থ পরিবেশে অসুস্থ করে তুলছেন মাস্টার মশাই। এর আগে ওই সিঁদুর কেস নিয়ে ভিডিও গিয়ে দরখাস্ত দিয়েছেন, নালিশও করেছেন। ন্যায় বিচার চেয়েছি। আর তাছাড়া এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। ওসব গণতন্ত্র বন্ধ করতে হবে, লালটু নইলে লাথি মেরে মকবুল শালা এই বাড়ি থেকে বের করে দিয়ে লালটু! বাড়ির আমি দখল নিয়ে নেব। দখল নেওয়া কিন্তু এত সহজ নয়। দেশে কিন্তু এখনো আইন আদালত বলে কোনো একটা জিনিস আছে। আইন আদালত? কি রে মকবুল, তুই কি শালা দলে পড়ে আইন দেখাবি নাকি রে? বাপের অসুখের সময় টাকা নিলে, মেয়ের শাদির সময় টাকা নিলে, সব ভুলে গেলে নাকি? চল চল, দলবাজি ছেড়ে কাজে চল, না হলে এক লাঠিতে তোর পয়সা ভেঙে দেবো। এই! একদম উল্টো পাল্টা করবি না, গায়ে কিন্তু একদম হাত দিবি না বলে দিলাম। তাই নাকি? আমাদের সাথে রংবাজি সকো চালো লাগা। সরে যা বলছি। লালটু, লালটু, আমি তোমাকে অনুরোধ করছি, চরম একটা কিছু ঘটে যাওয়ার আগে তোমরা চলে যাও এখান থেকে। বেশ যাচ্ছে, তবে বুঝতে পারছি সবাই মিলে একটা দল পাঠিয়েছেন। মনে রাখবেন মাস্টার মশাই, এই জলে বাস করে কুমিরের সাথে বিদাত করে কেউ বাঁচতে পারে না। গায়ের জোরে বেঁচে থাকে এই পশুরা, মানুষ বাঁচে চরিত্রের জোরে, আর সেই জোর নিয়েই আমরা বাঁচবো। কথাটা তোমার বাবাকে জানিয়ে দিও লালটু। জানাবো, তবে আপনারাও জেনে রাখুন, আমাদের ওই পাথরকুচির কারখানা আর সিঁদুর কেশ নিয়ে বেশি নাড়াচাড়া করলে আমরা কিন্তু আরো অনেকের ঠিকানা বদলে দেবো মাস্টার। কথাটা মনে কথাটা মনে রাখবেন মাস্টার। ও মনে মনে আমার খুব আনন্দ হচ্ছে, বাবা কলকাতা সল্টলেকের জমিটা হাসিল করে ফেলেছে। বাবাকে কিছুদিনের মধ্যে বলেই সেখানে তাড়াতাড়ি বাড়িটা করে ফেলে আমরা সবাই মিলে এই গ্রাম ছেড়ে কলকাতায় চলে যাব। ও কবে যে কলকাতায় যাব, কলকাতার রঙিন জীবনটা যেন দিন রাত আমাকে হাতছানি দিয়ে ডাকছে। বাড়ি গাড়ি, সিনেমা, থিয়েটার, পার্টি। ও আমার তো আনন্দে নাচতে ইচ্ছা করছে আর গাইতে ইচ্ছে করছে। যানজট পাঁচ মাথা পেরিয়ে বাস্তির পথাটা, বছর 10 বাদেও আমি কেন কলকাতা। যানজট পাঁচ মাথা পেরিয়ে বাস্তির পথা
বেশি নেচো না কেকা, শেষে পা পিছলে পড়ে যাবে। কি তুমি? যাক, চিনতে পেরেছো তাহলে। আমার এতদিনে তুমি আমাকে ভুলতে পারোনি দেখছি। আমার জীবনের সর্বনাশকে আমি কোনোদিনই ভুলতে পারবো না। ছি ছি, কি বলছো কেকা? প্রায় বছর খানেক পরে স্বামী বাড়ি ফিরলে স্ত্রীর মুখে কি এমন কথা শোভা পায়? চুপ, একদম চুপ, একদম স্বামীগিরি ফলাবে না, বদমাইশ কোথাকার। এতদিন কোথায় ছিলে তুমি? রং তুলি আর ক্যানভাস সাথে এই বাংলার পথে পথে ঘুরে বেড়াচ্ছিলাম একটা ছবির জন্য। ছবি আঁকার ক্ষমতা তোমার আর আছে জামাই বাবু? আছে, ক্ষমতা আমার আছে, কিন্তু ছবির সাবজেক্ট নেই। এই বাংলার গ্রামে গঞ্জে পথে ঘাটে শুধু একটাই ছবি। 1947 সালে 15ই আগস্ট এদেশের মাটিতে একটা বিকলাঙ্গ শিশুর জন্ম হয়েছিল। আমরা যাকে নাম দিয়েছিলাম স্বাধীন। আজ 76 বছর পরেও অনাহারে অনাদরে অপুষ্টিতে সেই শিশুর শরীরটি একটুও বাড়েনি। সে হাঁটতে পারে না, চলতে পারে না, দাঁড়াতেও পারে না। এই বাংলার পথে পথে ভিক্ষের থালা বুকে নিয়ে স্বাধীন নামে সেই বয়স্ক শিশুটিকে বুক ছেঁচড়ে ছেঁচড়ে ভিক্ষা করে বেড়াতে দেখলাম। এই কথাটা কলকাতার ময়দানে দাঁড়িয়ে বললে হয়তো হাততালি পেয়ে যেতে, কিন্তু এখানে হাততালি পাবে না। আমি তো টাকা না পেলে একটা ওই টুস্কিও বাজাবো না। তা হঠাৎ এতদিন পর কোথা থেকে উদয় হলে? জেলখানায়। হ্যাঁ, তোমার উপযুক্ত জায়গায় বটে। তা কোন কাজের পুরস্কার স্বরূপ সে জায়গাটা খুঁজে পেলে? ওই কলকাতার নবান্নের গেটের সামনে এক মন্ত্রীর গাড়ি থামে তাকে একটা নিরীহ প্রশ্ন করেছিলাম। বলেছিলাম, জীবনে কখনো নিজ হাতে গরুর দুধ দুইয়ে বার করতে পারেননি, অথচ এত বড় বাংলাটাকে দুইয়ে ছিবড়ে করলেন কি করে? ব্যাস, প্রতিক্রিয়াশীল বলে আমাকে জেলে ভরে দিল। আবার ছেড়ে দিল কোন দুঃখে? আপনাদের মতো মানিজনদের জন্য জায়গা ফাঁকা রাখতে হবে যে। এসব কথা বলতে তোমার লজ্জা করে না? কেন এলে এখানে? কেন বুঝতে পারো না যে কেকা তোমাকে মনে প্রাণে ঘেন্না করে? অথচ কেকা একদিন ভালোবেসে বিবেক বিশ্বাসকে বিয়ে করেছিল। ভালোবেসেছিলাম। কলেজে একসঙ্গে পড়ার সময় আমি তোমার মধ্যে একটা প্রতিভা দেখেছিলাম। মনে করেছিলাম যে বিবেক বিশ্বাস একদিন ছবি আঁকে হিসেবে পৃথিবী জোড়া নাম হবে, দু হাতে টাকা কামাবে, ঐশ্বর্যর সুনামের সিংহাসনে বসে তুমি আনন্দের দিন কাটাবে, তাই না কেকা? হ্যাঁ, আজ ওই কথাগুলো ভাবলে আমারও ঠিক তোমার মতোই হাসি পায়। কত আশা নিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম, অথচ বিয়ের পর দেখলাম। থামলে কেন? বলো, বলো কি দেখলে? বলো যে বিয়ের পরে বিবেক বিশ্বাস তোমার কথাতে তার বিবেককে বিসর্জন দিতে পারেনি। সে আপন মনে ছবি আঁকে আর হাসতে হাসতে সেই ছবি ছিঁড়ে ফেলে দেয়। অথবা ফুটপাতে যে বুভুক্ষ মানুষগুলো ছবি এঁকে সে অনেক টাকা কামিয়েছে, সেই টাকাগুলো দান করে দেয় সেই মানুষগুলোর কল্যাণ তহবিলে। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা চিরদিনের অপদার্থ। তুমি শুধু সস্তায় হাততালি চেয়েছো, কিন্তু নিজের কোনোদিনও নিজের বউকে একটা সুন্দর জীবন দিতে চাওনি। সুন্দর জীবন? হ্যাঁ হ্যাঁ, সে জীবনে শুধু সুখ, আনন্দ, বাড়ি গাড়ি, পার্টি, সোসাইটি। কেকা, যে দেশের 90% জন মানুষ দুবেলা দুমুঠো খেতে পায় না, বছরে দুখানা শাড়ি জোটে না, স্বামীর কল্যাণে যে দেশের বউরা শাখা কিনতে না পেরে প্লাস্টিকের চুড়ি পরে ঘোরে, সে দেশের নারীর কাছে শাড়ি, বাড়ি, গাড়ি, গয়নার স্বপ্ন দেখাটা যে অপরাধ। কেকা, অপরাধ তোমার কাছে, যার মুরদ নেই তার কাছে। মুরদ আমার এখনো আছে। এখন আমার একটা ছবির জন্য শহরে অনেক বাবুবিবিরা হাজার হাজার টাকা দাম দিতে প্রস্তুত। তাহলে কেন ওসব ছেড়ে তুমি পথে পথে ঘুরে বেড়াও? আমি পাগল নই বলে? আমি যেদিন বুঝলাম আমি শুধু তোমার স্বপ্নের সওদাগর, আমার ভালোবাসাকে তুমি খুব অল্প দামে সওদা করেছো, শুধুমাত্র বেশি দামে বেচবে বলে, সেদিন থেকেই আমি সমস্ত কাজ বন্ধ করে দিলাম। তার মানে তুমি আমাকে কোনোদিন ভালোই বাসনি? বেসেছিলাম কেকা,
আমি তোমার হাত ধরে শহরের নরক থেকে গ্রামের সবুজ মাটি স্বর্গে উঠে আসতে চেয়েছিলাম। ইট কাঠ পাথর লোহা সিমেন্ট আর স্বার্থপর মানুষের চিড়িয়াখানা থেকে বেরিয়ে এসে গ্রামের এই বিশাল জনসমুদ্রে তোমাকে নিয়ে মিশে যেতে চেয়েছিলাম, যেখানে যেখানে তুলসী তলায় সন্ধ্যাবেলায় শাক বাজে, জোনাকির আলো দেয়, ঘরে ঘরে শোনা যায় নবান্নের সেই গান। কিন্তু গ্রামের এই কুৎসিত জীবন ছোট লোকদের সঙ্গে মেলামেশা আমি কোনোদিনই চাইনি। তোমাকে আশ্রয় করে শহরের আধুনিক জীবনটাকে আমি আপন করে নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো, ভীষণ ভীষণ ভাবে ঠকিয়েছো। না না কেকা না, তুমি নিজেই নিজেকে ঠকিয়েছো। এখনো সময় আছে কেকা। শহরের ওই চোখ ধাঁধানো রঙিন কাজকে তুমি কোহিনূর মনে করো না। আমার হাত ধরে তুমি মাটিতে নেমে এসো। আমি শুধু তোমারই জন্য পাতায় ছাওয়া মাটির একটা ছোট কুটির বানাবো। বাবু, আমার সর্বনাশ হয়ে গেছে বাবু, আমার সর্বনাশ হয়ে গেছে। এই ছোট লোক, তোর সাহস তো কম নয়, হ্যাঁ? একেবারে বাড়ির ভেতরে এসে ঢুকেছিস। না এসে কি করবো? কাল রাতে তোমার দাদার এই পোষা গুন্ডারা আমার ঘরের ঘরটা আগুন দিয়ে দিয়েছে, আমাকে পথের ভিখারি করে দিয়েছে। সামনে কথা বলবি হারামজাদা। তোর ঘরে কে আগুন দিয়েছে তার আমি কি জানি? জানো জানো জানো, তুমি সব জানো। তোমার মদন না থাকলে এত বড় সাহস ওই চোখ ছাড়া, ওই চোখ উত্তর ছাড়া। চুপ কর বেটা। আরেকবার এই ধরনের কথা বললে তোর গলা টিপে আমি শেষ করে দেব। বেরো, বেরিয়ে যায় এখান থেকে, বেরো। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার গ্রামের লোকের গায়ে হাত দিলে তোর হাত আমি ভেঙে দেবো শয়তান। কি বলছো বাবা? ওই একটা ছোট লোকের কথা তুমি আমাকে? চুপ! বড় কথা বলবি না। এখন আমি কারোর বাবা নই, আমি প্রধান। আমার প্রজা আমার দরজায় বিচার চাইতে এসেছে, তাকে বাধা দিলে নিজের ছেলেকেও আমি ক্ষমা করব না। বকুল, তোর কি হয়েছে আমাকে বল। কর্তা বাবু, কাল রাতে আমার ঘরের ঘরটারে আগুনে পুড়াইয়া দিয়েছে। আগুন দিয়েছে? কে? ওই দুপুরে লালচুদা শাসাই এসেছিল, আর তারপর বাবা মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মিথ্যে কথা বলতেছি? হ্যাঁ মিথ্যে কথা বলতেছি? হ্যাঁ, তোর মিথ্যা বলছিস। এত বড় সাহস তোমার ছাড়া আর কারোর হবে না। আমি আর বিচার চাই কর্তা বাবু, আমি আর বিচার চাই, বিচার। বলো, নিচু করে কথা বল। উঁচু আওয়াজ আমি সহ্য করতে পারি না। বিচার চাইবি মাথা নিচু করে, উঁচু মাথা উঁচু কথা। আরে 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 আরে, এ কে? বিবেক না? তা বাইরে কেন? ভিতরে যাও। এই বিবেক বিশ্বাসকে অনেকে ভিতরে ডেকে নিয়ে যেতে যে ভয় পায়। বাহ, কি সুন্দর কথা। এই না হলে আর্টিস্ট ভালো লাগে, বড় ভালো লাগে। মকুল, তুই এক কাজ কর, থানায় যা। ওই লালটুর নামে একটা ডায়েরি কর। বাবা, আপনি না লিখে দিলে তো ওই থানার বড়বাবু ডায়েরি নেবে না কর্তা বাবু। তাই নাকি? আমার এত খাতির? আরে তোরা সবাই মিলে তো আমাকে দেবতা বানিয়ে ছাড়বি। ভালো লাগে, বড় ভালো লাগে। ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি থানার বড়বাবুকে বলে দেবো। না বাবা, না, না বাবা, না। ও থানায় যাবে না। যাবে না কেন? ও নতুন ঘর তোলার জন্য তুমি ওকে টাকা দিয়ে দাও। আমি টাকা দেবো কেন? আমি বলছি বলে তুমি দেবে। তুই দিয়ে দাও বাবা, কারণ এই গরিব ছোট লোক ভিখারিগুলোকে দান করতে আমার বড় ভালো লাগে, বড় ভালো লাগে। ভালো লাগে, বড় ভালো লাগে। বাবু, তুমি মকবুলকে সেরেস্তা নিয়ে যাও, কোনে কোনে 1000 টাকা দিয়ে দাও। 1000 টাকা? হ্যাঁ 1000 টাকা, 1 টাকা কমও না 1 টাকা বেশিও না। আরে বেটা, তোরা বেটা এখনো মানুষ চিনলি না রে, মানুষ চিনলি না। সেলাম সেলাম কর্তা বাবু, সেলাম। ওই আল্লাহ আমরা ভালো করবে। গজানন, আজ্ঞে বাবু। এই মকবুলের টাকা থেকে তুমি যেন ওই কমিশন বাবদ কিছু কেটে রেখো না। না 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 না, ছি 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 ছি।
আমি এই অনশনে থাকলেও কখনোই কমিশন খাই না। থাক 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 থাক, তোমাদের সবাইকে আমি হাড়ে হাড়ে চিনি। এইসব গরিব মানুষদের চুষে খেয়েই তোমাদের যত বাড়বাড়ন্ত। তুমি আমার সামনে খাতায় লেখো। এই যে বাবু, আমি এই লিখে নিচ্ছি। নগদ এই 1000 টাকা দে বেটা, টিপ দে। নাকি তুই এই সই করতে পারিস? সই করবো কেন? বাবু তো ওই টাকাটা দান করেছে। আরে আমাকে যে হিসেব রাখতে হবে, হিসেব। সই কর, সই কর। টাকা কাজ হয়ে গেল, এবার যা যা, টাকা নিয়ে বাড়ি যা, বাড়ি বাড়ি যা। আর শোন, ওখানে নতুন ঘর উঠলে যেমন স্কুল ছিল তেমন থাকবে, বুঝলি? হ্যাঁ থাকবে থাকবে। তোরা আমাকে পর ভাবিস কেন? তোদের সুখ দুঃখ দেখার জন্যই তো আমি প্রধান। শোন, ওই বদ লোকের বদ কথায় নাচিস না। অভাব দুঃখ হলে আমার কাছে আসবি, আমি দেখবো, কেমন? যা 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 যা, টাকা নিয়ে বাড়ি যা, বাড়ি যা। সালাম কর্তা বাবু, সালাম। ওরে আয় রে আয়, টাকা নিবি আয়। ওখানে এই ভূতম পেছানোতে দাঁড়িয়ে আছি কেন? আয় আয়, টাকা নিবি আয়। সালাম কর্তা বাবু, সালাম, লাখো লাখো। বড় ভালো লাগে। বিবেক, তুমি ভেতরে যাবে না বাইরে যাবে? আপনার আপত্তি না থাকলে আমি ভিতরেই যাব। আমার আপত্তি নেই, আমি কাউকে দূরে ঠেলি না। যখন যে কাজ করি তখন আমার এক হাতে থাকে বিবেক, আর এক হাতে থাকে বিশ্বাস। সে কাজকে তোমরা ভালো মন্দ যাই বলো, আমার কিন্তু কিছু যায় আসে না। কারণ আমি জানি আজকের মানুষ যাকে গালাগাল দেয়, 50 বছর পরের মানুষ তাকে মাথায় করে নাচে। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলায়। আজকের রত্নাকর হয়, কালকে কিন্তু কে কাজে ভিখারির কথাটা বলে গেল কিন্তু মকবুলকে বলেনি, তোমাকে বলে বিবেক। এর পরেও তুমি যাবে ওর কাছে? হ্যাঁ যাব। একটা অসম্পূর্ণ ছবি যে আমাকে সম্পূর্ণ করতেই হবে। বাংলার চিরন্তন নারীর ছবি, আমার কে কাজ ছবি। কিন্তু কিন্তু এখন ওর মুখ থেকে যে মুখোশটা খোলেনি, তাই সেটা খোলা পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হবে। ভালো লাগে, বড় ভালো লাগে। মকবুলকে টাকা দিয়ে তুমি মোটেও ভালো কাজ করনি বাবা। আমি যখনই কোনো অ্যাকশন করি তুমি তখনই অবতারের মতো হয়ে আমার সামনে দেখা দাও। এই জন্যই তোর থেকে আমার মেয়েকে বেশি ভালো লাগে। কেন? শুনলি না কি বলে গেল? গরিব ভিখারিকে দান করতে ওর ভালো লাগে। তা সেই সব ভিখারিদের যদি একেবারে মেরে ফেলিস, তাহলে দান করে মহৎ হবে কাদের কাছে? গরিব না থাকলে গরিবই ওঠাও স্লোগান দিবি কোত্থেকে? ঘরে ঘরে অসহায় বিধবা না থাকলে আশ্রম করবি কাদের জন্য? বলি গলায় মুন্ডুমালা পরে ঘুরলে লোকে তোর ছবি সাজিয়ে পুজো করবে? তাহলে স্কুলটাকে যে আবার চালু রাখতে বললে? বুঝলি না? না বুঝলি না? ওই যে সাক্ষরতার নামে পঞ্চায়েতে যে হাজার হাজার টাকা আসছে, তাই দিয়ে তো ওই মোটরসাইকেল কিনেছিস। হ্যাঁ, ওই যে ওই সই করলো সই, ওখানে লেখা থাকবে স্কুলের নতুন বাড়ির চেয়ার টেবিলের জন্য টাকা নিয়ে গেছে। কি বলছো বাবা? সেই সঙ্গে ওদের দলে একটা বেঈমানের জন্ম হয়ে গেল। এখন থেকে ওই স্কুলে কি কি আলোচনা হয় ওই মকবুলের মারফত আমি সবকিছু জানতে পারবো। এমনি করে ওদের দলে একটা বিভীষণ তৈরি হয়ে গেল। আমি যারা মনে হয় বসে আছি প্রধান সাহেব, আর কি হবে? আরে বড় বাবু, হঠাৎ আপনি তাই এ মাসের টাকাটা যায়নি বুঝি? আর টাকা এবার যে আমি ধনে প্রাণে মারা যাব। কেন কেন, খবরটা কি? খুব খারাপ খবর স্যার, খুব খারাপ খবর। সিধুর জন্য নতুন তদন্ত কমিশন বসেছে। তদন্ত কমিশন? বাইরে থেকে একজন নতুন ডিএসপি মেম সাহেব এসেছে। আমার হাতে হারিকেন ধরিয়েই ছাড়বে। এই আপনাদের জন্যই আমি যত গাড্ডাই বললাম। আমাদের জন্য মানে কি কথা বলছে? এই আপনাদের কথায় আমি ওকে অ্যারেস্ট করেছিলাম। তারপরে আপনাদের কথায় সিধুর আপনাদের বাড়িতে পাঠিয়েছিলাম।
এই কি ভুল বকছো কি? হ্যাঁ, তুমি তো তাকে অ্যারেস্ট করোনি। কিন্তু ডিএসপি ম্যাডাম যে খাতা দেখতে চাইছে, খাতার বাটানো ছিল ফেলুন। খাতার প্রত্যেকটা পাতায় নাম্বার দেওয়া আছে। একটাও যদি এই পাতা সরাই তাহলে আমি ধরা পড়ে যাবো। কি আপনাদের তার উপর এলাকায় জবাবদিহি করতে হয় না? আস্তে 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 আস্তে, সামান্য ব্যাপার নিয়ে এত কথা ভালো লাগে না। শোনো, চকুকে আজ রাত্রে থানায় পাঠাচ্ছি। সাবল দিয়ে থানার ছাদে একটা ফুটো করে দিয়ে আসবে। আর তোমার ওই খাতাটা এক বালতি জলে ডুবিয়ে রাখবে। লেখা ধুয়ে মুছে গেলে শুকিয়ে মেম সাহেবের কাছে দাখিল করবে। বলবে থানার ফুটো ছাদ দিয়ে জল পড়ে এই কাণ্ড হয়েছে। এই হবে তোমার জবাবদিহি। কিন্তু জনগণের দরবারে যে আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে সাহেব। আরে আসুন 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 এমএলএ সাহেব আসুন। কি সৌভাগ্য আমার, আপনি নিজে পায়ে তুলে দিয়েছেন। ভালো লাগে, বড় ভালো লাগে। বলুন কি খবর? খবর খুব খারাপ। আপনার এই এলাকা থেকে বিভিন্ন বাজে বাজে রিপোর্ট পাচ্ছে। মারদাঙ্গা, লুঠোরাজ, এমনকি ঘরে আগুন জ্বালানো, সাতটার ঠিক দিনের পর দিন বেড়ে চলেছে। তারপর আবার সেই সিঁদুর কেসটাও। সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু আমার ওই পাথর কুচির কারখানার ব্যাপারটা কি করলেন তাই বলুন। না না, ও কারখানা আপনাকে বন্ধ করতেই হবে। কারণ ওখানে পরিবেশ দূষণ হচ্ছে আর চাষের জমিগুলো সব দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে। ওখানে তো কোনো চাষের জমি নেই। নেই মানে 30 জন জমির মালিক ওই দরখাস্তে সই করেছে এবং তারা ইনজাকশন জারি পেয়ে যাবে। ওখানে আমার আর কিচ্ছু করার নেই। আছে 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 আছে, করার আছে, করার আছে। শুনুন শুনুন, আগামীকাল গজানন আদালতে একটা কেস ফাইল করবে। যতদিন না ওই কেসের কোনো ফয়সালা হয় ততদিন ওই কারখানা সম্পর্কে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। কি বলছেন আপনি? জমির মালিককে তাই যদি ঠিক না হয় তাহলে আপত্তি করার অধিকার কারণ নেই। দেওয়ানি কেস ফয়সালা হতে হতে 10-15 বছর লেগে যাবে। ততদিন কারখানাটা চলুক, তারপর দেখা যাবে। তাহলে আমি বিধানসভায় কি জবাব দেবো? আপনি বিধানসভায় কি জবাব দেবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু এখানে সবই বিধানসভা আর সবই লোকসভা, তাই এখানকার ব্যাপারটা আমাকেই ভাবতে দিন। আর আপনিও ভুলে যাবেন না আপনার এই অঞ্চলটা আমার এলাকার মধ্যেই পড়ে। ভুলেনি, শুধু আপনি ভুলে গেছেন যে আমি আপনাকে এমএলএ বানিয়ে আমার মাথার উপর বসিয়েছিলাম শুধু আমারই দেখাশোনা করার জন্য। এসব কি বলছেন আপনি? আমাকে সাহায্য করেছেন বলেই আপনাদের সমস্ত অন্যায় অত্যাচার দিনের পর দিন মেনে নিতে হবে এবং অনাচার অবিচার দিনের পর দিন কি চলতে না, চলতেই পারে না, চলবে না, চলতে পারে না, চলতে দেওয়া যায় না। নমস্কার ম্যাডাম। নমস্কার। আমি এখানকার এমএলএ। আপনি আমাদের নতুন ডিএসপি। আসেন 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 আসেন। আজ আমার বাড়িতে চাঁদের হাট বসেছে, ভালো লাগে, বড় ভালো লাগে। লাড্ডু বাবা, শরবত নিয়ে আয়। না, ওসব আমি খাই না। একই ওসি সাহেব সাত সকালে এখানে কি করছেন? প্রধানবাবুর বাড়িতে আমি রিপোর্ট ইনভেস্টিগেশন এসেছিলাম। ও আচ্ছা, আপনার রুটিন ইনভেস্টিগেশনের রুটটা বুঝি এখানেই শুরু হয় আর এখানেই শেষ হয়? আপনি কিন্তু ম্যাডাম আমাকে অপমান করছেন। অপমানবোধ যদি আপনার থেকে থাকে তাহলে জানবো আপনি পুরোপুরি পুলিশ হয়ে যাননি। যান, এই মুহূর্তে থানায় যান। ওকে ম্যাডাম। নমস্কার। নমস্কার। আমি এখানকার এমএলএ। আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি এখানকার সমস্ত দুর্নীতি দূর করুন। তাতে প্রশাসনের কাছ থেকে আপনাকে যা যা সাহায্য করার আমি সমস্ত সাহায্য দেব। ইয়েস স্যার, থ্যাংক ইউ। আপনি আপনি কে? আমি লালটু বোস। ও আই সি, আপনি তাহলে এনার ছেলে। যাই হোক, আপনার বাবার সাথে যে কথা হবে আপনার সে কথা না শোনাই ভালো। আপনি এখন এখান থেকে দয়া করে যান। আমাদের বাড়িতে এসে আমাকেই বাইরে যেতে বলছেন কোন অধিকারে? আপনার বাবার সঙ্গে যে কথাটা আমার হবে তবে ছেলে হিসাবে সে কথাটা না শোনাই আপনার ভালো। কিন্তু বাইরে যা লালটু। বেশ বাবা, তুমি বলছো বলে আমি যাচ্ছি। তা নাহলে এরকম খাকি পোশাককে আমি ভয় পাই না। এরকম অনেক স্পিড আমার এই পকেটে পড়া থাকে, পকেটে পড়া থাকে।
আপনাদের কথার মধ্যে আমার থাকা উচিত নয়। না, আপনি থাকুন, আপনার সামনে আমি সমস্ত কথা বলতে চাই। প্রধানবাবু, এখানে এসে আপনার নামে অনেক কুকীর্তি শুনেছি। আজ থেকে 25 বছর আগে এই গ্রামের এক যুবতী মেয়ের সর্বনাশ করে আপনি তাকে পঞ্চায়েত থেকে চরিত্রের বদনাম দিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছেন, মনে পড়ে? গল্প আপনি বলে যান, আমি শুনি। সেই আপনার প্রথম হাতে খড়ি, তারপর হেন কোনো কুকর্ম কাজ নেই যা আপনি করেননি। পঞ্চায়েতের টাকা সরিয়ে বাস কিনেছেন, কোল্ড স্টল করেছেন, ভুয়ো বেআইনি মদের কারবার করছেন, ও রেশন কার্ড, সরকারি সিমেন্টের চোরা কারবার, তারপর অনেক কিছুই করেছেন। তবে অত্যন্ত বুদ্ধি খাটিয়ে করেছেন, পঞ্চায়েতকে হাতে রেখে করেছেন। কিন্তু আজ থেকে ওই সমস্ত কাজ আপনাকে বন্ধ করতে হবে, না হলে হয়তো আপনার কোমরে দড়িটা আমাকেই পরাতে হবে। আপনার কোমরে তো সরকারে একটা বেল্ট পরিয়েছে। সরকারি কর্মচারীদের বেল্ট পরাই, গলায় রূপোর চেন দিয়ে রাখে। খুব ভালো, তাহলে তবু আপনাকে একটা উপদেশ দিয়ে যাই। একটা কথা মনে রাখবেন, রূপোর চেন দিয়ে যতই আপনি পুলিশকে বাঁধুন না কেন, পুলিশ কিন্তু কোষ কখনো মানে না। কারণ সময় হলেই সে আপনার রূপোর চেনটা ছেড়ে ঠিক পালিয়ে যাবে, তখন আপনার রূপও যাবে আর রস্তমিও যাবে। শত্রু আর মিত্রের চেহারাটা আগেই চিনিয়ে দিয়ে আমার বড় উপকার করলেন। কারণ আমি শত্রুর শেষ রাখি। শত্রু শেষটা আপনি রেখেছেন। যে মেয়েটাকে এই গ্রাম থেকে আপনি তাড়িয়ে দিয়েছিলেন, একটা কথা মনে রাখবেন, সেই মেয়েটা কিন্তু অন্তঃসত্ত্বা ছিল। আর সেই মেয়ের গর্ভে যদি কোনো সন্তান ছেলে বা মেয়ে হয়ে এখানে ফিরে আসে, তার মায়ের প্রতিশোধ নিতে সেই হয়তো আপনার হবে শেষ শত্রু। ভালো লাগে? এবার বলুন, খুব ভালো লাগে। তাড়াতেই হবে। এমএলএ সাহেব, একে বদলি করে দিন আজই। অসম্ভব! একজন সত্য কর্মবিশেষ সরকারি কর্মচারীকে আমি কোনোদিনের জন্য বদলি করতে পারবো না। না পারলে আপনি এমএলএ হয়েছেন কিসের জন্য? আমি এমএলএ হয়েছি আপনার দাবিদারি করার জন্য নয়, আমি জনগণের চাকর, আপনার নয়। কথাটা মনে রাখবেন। আরে যা 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 যা, এমএলএর ফাঁকা আওয়াজে আমি ভয় পাই না। কিন্তু ছায়াকে যে ভয় পান আপনি। ছায়া কে? ছায়া 25 বছর আগে সেই এই পাপের ছায়া। একদম চুপ। ছায়ার নাম উচ্চারণ করবে না, তাহলে তোমাকে আমি গলা টিপে মেরে ফেলবো। ছায়া নেই, সে মরে গেছে। যদি না মরে, যদি তার এই ছেলে ফিরেই আসে। তোমাকে কে বলেছে তার ছেলে হয়েছিল? জানি না, মেয়েও হতে পারে আর কি। তাও হতে পারে, তাও হতে পারে, ছেলে অথবা মেয়ে যাই হোক হতে পারে। একদিন সে বড় হবে, তারপর তার মায়ের অত্যাচারের বদলা নিতে সে দু হাতে আমার এই গলাটা টিপে ধরবে। আর আমি তখন কি করব? আমি কি পারবো নিজের হাতে নিজের সন্তানের গলা টিপে শেষ করে দিতে? মজা মজা বানাও, আরো বন্ধু আনো, আরো পিস্তল আনো, আরো গুলি আনো। বাংলার সব 25 বছরের ছেলে মেয়েগুলোকে গুলি করে মেরে দাও। ওরা একদিন আমাদের দিকে আঙুল তুলে অভিশাপ দেবে, চিৎকার করে বলবে, তোমরা বেঈমান চরিত্রহীন দল, তোমরা আমাদের বাংলা মাকে ধর্ষণ করেছো, আমরা তোমাদের পাপের ফসল, আমরা তোমাদের ছাড়বো না। বদলা চাই, বদলা চাই, বদলা চাই। ফুর্তি হবে, তোরা সবাই মদ খেয়ে নাচবি, আর আমি বসি বসি দেখবো। আজ বড় আনন্দের দিন। আদালতের আদেশ হয়েছে আমাদের সিধু মায়াকে ফিরে দিতে হবে। আমরা জিতেছি, সরকার আমাদের মেনে নিয়েছে। এ জয় গরিবের জয়।
আরে এসো এসো প্রকাশ দা, আরে কল্যাণ দি তুমি এসো। এই দেখো, আসবো না কেন গো, তোমরা এত করে নেমন্তন্ন করলে এই দেখো না বৌদি আমাকে কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। নিশ্চয়ই আসবে, কিন্তু নতুন দাদাবাবুটা ঠিক চিনতে পারছি না তো। একে চিনতে পারছো না? আরে এ আমার বন্ধু, আমার সঙ্গে একই কলেজে পড়ে। তাছাড়া তোমাদের ওই যে এমএলএ বাবু আছে না, মানব বাবু, তারই তো ছেলে। ও আই বাস রে, আমাদের কি ভাগ্যি এমএলএ সাহেবের ছেলে এসে আমাদের বাড়িতে এই গরিব ঘরে তোমাকে যে কোথায় বসে দাদা বাবু। আরে না না, আমার জন্য আপনি চিন্তা করবেন না, আমাকে আপনাদের নিজের লোক বলেই ভাববেন। আরে ও বাবু একটা গান ধরো, মজার মজার গান গান ধরো, নইলে মদের নেশায় না আমাদের এই শরীরটা না মেয়ে দিয়ে যাচ্ছে বাবু। গান ধরো। আচ্ছা বেশ ঠিক আছে, আমি একটা গান ধরতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আমি গান গাইলে বলো, তোমাদের কিন্তু সকলে নাচতে হবে। আমরা রাজি। রাজি। পরব হলো জাতির গরব, ভালোবাসার ঠিকানা, এদেশের জাত বেজাতের নেই কো বিচার, নেই আলাদা নিশানা। পরব হলো জাতির গরব, ভালোবাসার ঠিকানা, এদেশের জাত বেজাতের নেই কো বিচার, নেই আলাদা নিশানা, নেই আলাদা নিশানা। পরব হলো জাতির গরব, ও এদেশে সবার সুখে সবাই হাসি, এদেশে সবার সুখে সবাই হাসি, সবার দুঃখে কাঁদি, ভালোবাসার জাত বেজাতের সবার জন্যে বাঁচি, সবার জন্যে বাঁচি। এদেশের সবার দুঃখে সবাই হাসে, এদেশে সবার দুঃখে সবাই হাসে, সবার দুঃখে কাঁদি, ভালোবাসার জাত বেজাতের সবার জন্য বাঁচি, সবার জন্য বাঁচি। মানুষ মোরা, মানুষ মোরা, আমরা সবাই মানুষ মোরা, সেখানে ভালোবাসার ঠিকানা, ভালোবাসার ঠিকানা, সেখানে জাত বেজাতের নেই কো বিচার, নেই আলাদা নিশানা, নেই আলাদা নিশানা। পরব হলো জাতির গরব, পরব হলো জাতির গরব, ভালোবাসার ঠিকানা, সেখানে জাত বেজাতের নেই কো বিচার, নেই আলাদা নিশানা, নেই আলাদা নিশানা। পরব হলো জাতির গরব, ও যার জন্য আজ আমাদের এই উৎসব, সেই ছেলেটা যদি আজ বাড়িতে থাকতো কত আনন্দ নাই পেত। ওগো ভগবান, এমন এই দেখো, কাঁদে না কাঁদে না কাঁদে না, এত কাঁদলে সংসারের অমঙ্গল হয় তো, অকল্যাণ হয়, বুঝলে? কাঁদবেন না, মনটাকে শক্ত করুন। আমি আমার বাবাকে আপনাদের সমস্ত কথা বলেছি,
আর বাবা বলেছে এ নিয়ে প্রধান বাবু আর পুলিশের সঙ্গে কথা বলবে। এই প্রধানবাবু মানুষটা কিন্তু খারাপ নয়, সেদিন আমাকে 1000 টাকা দিয়েছে নতুন ঘর তোলার জন্য। আর ওটাই তো ওদের বদমাইশি রে ভাই, কি জানিস তো, ওরা সালা নিজেই শয়তানি করবে আবার নিজেই সাহায্য করতে যাবে সালা নিজেদের নাম ভাটার জন্য, সব কিছু ওদের ষড়যন্ত্র। এবার চলো সবাই মিলে পূজা দিয়ে প্রসাদ নিয়ে ওই বিজয় মিছিলে বেরোবো। চলো চলো। এই দাদা দাদা, এই তোরা মন্দিরে যাবি না? হ্যাঁ যাবো, কেন যাবো না? এই চল মন্দির থেকে ঘুরে আসি। তুই যাবি না? তোরা যা, আমি যাব। কেন? সে কি যাবে না কেন? আমার তো কিরম মনটা খারাপ হয়ে গেল। কারো চোখে জল দেখলে না আমার খুব মন খারাপ হয়ে যায়, আমার খুব কান্না পায় তো। আর আমার না খালি মার কথা মনে পড়ে যায়। আরে শোন শোন শোন, বেশ তুই তাহলে এক কাজ কর, তুই তার বাড়ি যা, ঠিক আছে? আমরা তাহলে মন্দির থেকে ঘুরে আসি। আরে চল, আয় চলে। আমি বৌদির কাছে যাচ্ছি। বৌদি, আরে বৌদি। এই চল চল, আমরা এখানে দেরি করলাম, আপনি চল মন্দির থেকে ঘুরে আসি। আরে কি হলো, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ভাবছিসটা কি? ভাবছি তোদের এই প্রতিবেশী কি সুন্দর, সহজ সরল। হ্যাঁ রে ভাই, হ্যাঁ, এই জন্যই তো আমি গ্রামটা ছেড়ে যেতে পারি না ভাই। এই গ্রামটাই, এই গ্রামের মানুষগুলোই যে আমার সব ভাই, এদের সঙ্গে মিশে আছে আমার আমার আত্মার আত্মীয়। আর আমার বাবাও এটার জন্য রাজনীতি করে, কিন্তু শহরের রাজনীতি কেমন যেন বিষাক্ত। এইসব মানুষগুলোর কেউ কথা ভাবে না রে, সবাই ভাবে শুধু তাদের নিজেদের স্বার্থের কথা। আর এই সুযোগে ওই প্রধান কমলেশ্বর বোসের মতো কিছু মুষ্টিমেয় মানুষ তাদের অবাধে তাদের লুটতরা চালিয়ে যাচ্ছে। আরে ভাই মনে হয় মাঝে মাঝে সালা সব কটা লাইন পর লাইন দাঁড় করিয়ে একটা করে গুলি করে মারি, না আমরা সালা হাইড্রোজেন গ্যাসের মতো বোম ফাটিয়ে সব কটাকে সালা উড়িয়ে দিই। কে কাকে ধ্বংস করবে রে প্রকাশ? লালটু, কেন জানিস না? আরে এই গ্রামের যে কংসারী মধুসূদনের আবির্ভাব হয়েছিল ভাই, যেমন মধুসূদন এসেছিলেন ঠিক তেমনই সেই মানুষটাও এসেছেন। তাই বুঝি ঘরে ঘরে আজ বিজয় উৎসব হচ্ছে? আরে শুধু বিজয় উৎসব নয়, সেই বিজয় উৎসবে আমরা সকলেই কিন্তু আমন্ত্রিত। আমি অবশ্য আমন্ত্রণ না পেয়েই চলে এসেছি। আমিও তাই। আপনাকে আপনাকে তো ঠিক চিনলাম না। ওটা আমার বন্ধু এমএলএ সাহেব মানববাবু ছেলে। তা আপনি কি এদের দলে নাম লিখিয়েছেন নাকি? ধরুন লিখিয়েছে, তাতে কি অপরাধ করেছে? না, তেমন কিছু অপরাধ করেননি, তবে এখনো সময় আছে। নামটা কাটিয়ে আমাদের দলে নাম লেখালে বোধহয় এর থেকে আরো বেশি অপরাধ করতে আপনার অসুবিধা হতো না। আপনার কথা শুনে মনে হচ্ছে অপরাধ করা আপনার নেশা এবং পেশা। অপরাধ করাটা আমার নেশা এবং পেশা। কোর্টের কাছ থেকে শুধু অপরাধ করার অনুমতিটা আপনাকেই নিয়ে আসতে হবে। জরিমানার টাকাটা আগে জমা দিয়ে করুন না অপরাধ, যত পারেন অপরাধ করুন। লালটু, একটা কথা বলে শুনে রাখ লালটু, আইনের আদালতে তুই যতই ছাড়া পাস না কেন ভাই, এই সমস্ত মানুষের আদালতে তোর কিন্তু একদিন না একদিন ঠিক বিচার হবেই হবে। আর তার শাস্তিটা কিন্তু প্রচন্ড ভয়ঙ্কর। চলায় প্রণব, চল। গুরু, মনে হলো আমাদের শাসিয়ে গেল। হ্যাঁ, এমএলএ ছেলেকে সঙ্গে পেয়েছে তো, তাই ধরা কি সরা জ্ঞান করছে, আমাদের বিরুদ্ধে ভোট পাকানো হচ্ছে। ছোটা, এই ছোটা, দাদা রে, এই আমার ছোটা আর প্রণবদা কোথায় গেল? কই দেখিনি তো। আমার না, আমার একা একা বাড়ি যেতে খুব ভয় করছে। ওই ঘুরঘুটি অন্ধকার, ওই পাশবাগানের কাছে যেতেই না আমার কিরম ঘাটা ছমছম। আমি এখন কি করে বাড়ি যাব? আমি তোমাকে বাড়ি দিয়ে আসবো। এসো এসো, আমার সঙ্গে এসো। তুমি এত জোরে আমার হাত ধরে টানছো কেন? আমি তো যাচ্ছি। গুরু আমি তোর পায়ে যাচ্ছি। তুই এখানে থাক, ওইদিকে কাউকে যেতে দিবি না। এসো এসো বলছি, এসো। যাবি না কি রে? তোকে যেতেই হবে।
আয় বলছি। গুরু তুমি যেও না, গুরু তুমি যেও না। এ পাপ তোমার কথায় কত মানুষের ঘরে আগুন ধরিয়েছি, ওই মাথা ফাটিয়েছি, কিন্তু একটা অসহায় পাগল মেয়েকে নিয়ে, এ ভগবান তুমি ওর ইজ্জতটা বাঁচাও, ইজ্জতটা বাঁচাও। আমি কিচ্ছু জানি না দিদি ভাই, আমি কিচ্ছু জানি না। মিথ্যে কথা বলিস না চকু, আমি এই মাত্র একটা মেয়ের চিৎকার শুনলাম, দাদার হাসি শুনলাম, কোথায় গেছে ও, কি ব্যাপার বল আমাকে। আমি বলতে পারবো না দিদিমণি, আমি কিচ্ছু বলতে পারবো না। আমার মুখ থেকে একটা কথা উচ্চারণ হবে না। আমি বোবা। আমি তোমাকে যেতে দেবো না, আমি তোমার পায়ে ধরছি। চকু তুই সরে যা, আমি যাবো। মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ আমি কিছুতেই হতে দেবো না। না, আমি তোমাকে যেতে দেব না। আমি হুকুমের চাকর, ওই গোলামের গোলাম। আমি তোমাকে যেতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। আমি হাসপাতালে যাব, আমি ওর মা। আজকের এই দিনে তোমরা আমাকে ওর থেকে দূরে সরিয়ে রেখো না, আমাকে যেতে দাও। শোনো বড় বউ, শোনো, কথা শোনো, অমন পাগলামো করো না। ডাক্তারবাবু এখন কল্যাণীর সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না। কেন, কি হয়েছে ওর? তোমরা আমার কাছ থেকে কোন সত্যিটা গোপন করছো? কেন তোমরা আমাকে হাসপাতালে ভর্তি করেছো? আমাকে বলো। কাল সন্ধ্যায় মন্দির থেকে ফেরার সময় রাতের অন্ধকারে এক জানোয়ার কল্যাণীর সারা শরীরে কলঙ্কের কালি মাখিয়ে দিয়ে। হে ভগবান, তোমার সৃষ্টিতে এমন পশু আছে, মানুষের চেহারায় তুমি এ কোন জানোয়ারের রূপ দিয়েছো ভগবান, যে ওই অবুঝ মেয়েটাকে পর্যন্ত রেহাই দেয়নি। এ তুমি কি করলে ভগবান, এ তুমি কি করলে? বৌদি, ভগবান নেই বৌদি, ভগবান নেই। স্বর্গ বলেও কোনো জিনিস নেই, না হলে আমরা এমন নরকে বাস করতে পারতাম না বৌদি। ঠাকুরপো, কল্যাণী এখন কেমন আছে ঠাকুরপো? ভালো আছে বৌদি, জ্ঞান ফিরেছে। ডাক্তারবাবু তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে বৌদি। সেই বদমাইশটার কোনো পরিচয় জানা গেছে? না, আমি ডিএসপি হাসপাতালে গিয়ে কল্যাণীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করেছিলাম দাদা, কিন্তু কল্যাণীর ঘটনার কিছু মনেই নেই। এর কি কোনো বিচার হবে না প্রকাশ? হবে হবে দাদা, হবে। এত বড় পাপ করেও সেই পাষণ্ডটা ভদ্রলোকের মুখোশ পরে লুকিয়ে থাকবে? না দাদা, একদম না। ওই শয়তানটাকে যদি আমি একবার খুঁজে বের করতে পারি, তাহলে আমি নিজের হাতে দাঁড় করিয়ে ওই শয়তানটাকে শাস্তি দেবো দাদা, নিজের হাতে। না প্রকাশ, আইন কখনো নিজের হাতে তুলে নেওয়া যায় না। পুলিশ যখন দায়িত্ব নিয়েছে তখন ওরাই এর ব্যবস্থা করবে। কি ব্যবস্থা করবে? কি বিচার করবে? কল্যাণীকে তার কুমারিত্ব ফিরিয়ে দিতে পারবে? যে কলঙ্কর সবিত্রকে অবিত্র করে দিয়েছে, তাকে কোন গঙ্গা জলে ধুয়াবে বলতে পারো ঠাকুরপো? তবুই অপরাধী শাস্তি পাবে বড় বউ। এই সমাজ চিরকাল তার দিকে ঘেন্নার থুতু ছেটাবে। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। তোমাদের এই সমাজ চিরকাল পুরুষের অন্যায়কে ক্ষমা করে এসেছে। অপরাধী হয়ে থাকবে ওই মেয়েটা, চিরকাল তাকে মাথায় নিচু করে চলতে হবে। বৌদি, ওকে কেন মাথা নিচু করে থাকতে হবে বৌদি? মাথা যদি কাউকে নিচু করতে হয়, সেটা করবে এই গায়ের পুরুষেরা। একদম ঠিক। আর এই গায়ের পুরুষেরা কেউ একজন আসলে বদমাশ, যে আজ কল্যাণীর কলঙ্কি করেছেন। ঠিক বলেছিস, একদম ঠিক কথা বলেছিস প্রণব। রূপোর টাকায় কোনোদিন দাগ লাগে না ভাই। যদি দাগ লেগে থাকেও সেই রূপোর টাকায়, তাহলে সেই রূপোর টাকাটা যদি একবার ধুয়ে মুছে নেওয়া যায়, তাহলে সেই রূপোর টাকাটা এমনি পরিষ্কার হয়ে যায় ভাই। ঠিক বলেছিস,
জাস্টিস প্রকাশ, তুই ঠিক বলেছিস। আমরা পালিয়ে যাব না, সর্বশক্তি দিয়ে আমরা এই অন্যায় জুলুমের বিচার চাইব। সেই ঘৃণিত অপরাধীকে খুঁজে বার করে তাকে আমরা চরম শাস্তি দেব। অপরাধীকে শাস্তি দিতেই হবে, আর সেই জন্য আমি এসেছি আপনাদের সাহায্যের জন্য। বলুন বলুন কি করতে হবে আমাদের? আমরা যা প্রশ্ন করব তার সঠিক উত্তর দেবেন, যাতে ওই অপরাধীকে ধরতে সুবিধা হয়। আমার প্রথম প্রশ্ন, গতকাল সন্ধ্যায় কল্যাণী বাড়ির বাইরে গিয়েছিল কেন? বাড়িতে পুজোর নেমন্তন্ন ছিল তাই। হঠাৎ সিঁদুর বাড়িতে এই পুজোর নেমন্তন্ন হয়েছিল কেন? আরে এই কেসের সঙ্গে তার কিসের সম্পর্ক? আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে আসেনি, যা জিজ্ঞাসা করছি তার জবাব দিন। সিধু মহাজন ফিরে আসবে বলে ওরা বাড়িতে পুজো দিচ্ছিল। অর্থাৎ আপনারা একটা সিঁদুর কেসটাকে নিয়ে একটা ঘোট পাকান যাচ্ছে। আপনি এখান একটা মেয়ের সর্বনাশের অপমানের তদন্ত করতে? আমাদের কাজটা আমরা ভালো করে জানি, ফালতু জ্ঞান দেবেন না। কি বলতে চাইছেন অফিসার আপনারা? আপনার বোন হঠাৎ মন্দিরে না গিয়ে ওই জঙ্গলের দিকে গিয়েছিল কেন? সে নিজের ইচ্ছায় জঙ্গলে যায়নি, তাকে জোর করে কেন নিয়ে গেছিল? আপনি কি করে জানলেন? আপনি কি নিজের চোখে দেখেছেন তাকে জঙ্গলে ধরে নিয়ে যেতে? তার মানে আমি বলতে চাইছি যে আপনার বোন স্বেচ্ছায় করে ছেলেকে ভুলিয়ে ওই নরকের পথে নিয়ে যায়নি। মুখ সামলে কথা বলুন। একদম একদম চেঁচাবেন না। এই তোমার মতো নলের লোককে আমি এই ডান্ডা মেরে ঠান্ডা করব। হ্যাঁ বুঝতে পেরেছি। তা কি জানো? আপনারা তো এখানে এসেছেন ডান্ডা মেরে ঠান্ডা করতেন। আমরা কিছু কি ভেবেছেন আপনারা? আমরা কিছু জানি না। আপনারা ওই ডান্ডার লোভ দেখিয়ে এসেছেন এই কেসটাকে ধামা চাপা দিতে। তোমরা বরং পুলিশকে হেয় প্রতিপন্ন করতে ওই নিজের বোনকে দিয়ে চমৎকার নোংরা ষড়যন্ত্র করছো। বাবা বাবা, চমৎকার চমৎকার তদন্ত, চমৎকার বিচার। আপনারা আপনারা হাত তালে দেন, সবাই জোরে জোরে হাত তালে দেন। মুখ্যমন্ত্রীর কাছে গণদরখাস্ত পাঠান যাতে সৎ সরকারি পুলিশ অফিসারকে ভারত রত্ন উপাধিতে ভূষিত করা হয়। আপনি কিন্তু মানুষকে আমাদের বিরুদ্ধে উত্তেজিত করে ওই নিরপেক্ষ তদন্ত বাধা দিচ্ছেন। তদন্ত? কিসের তদন্ত ইন্সপেক্টর, কিসের তদন্ত? বুঝতে পারিনি আপনারা এখানে কি তদন্ত করতে এসেছেন। বলুন বলুন আপনাদের কত টাকা চাই, যে টাকাটা দিলে আপনারা এই কেসটাকে ঘুরিয়ে অন্যদিকে করে দেবেন? বলুন, চুপ করে থাকবেন না, উত্তর দিন, উত্তর দিন। ওকে স্যার। একদম আপনার হাত দেবেন না। সরে যান, সরে যান। ছেড়ে দিন, আমি বলছি ও যাবে না। কি আরম্ভ করেছেন আপনারা? যারা জুলুমের শিকার হয়েছে আবার তাদের উপরে আপনারা জুলুম চালিয়ে যাচ্ছেন। ও সরকারি তদন্তের কাজে বাধা দিয়েছে স্যার। না, হয়তো ক্ষোভে দুঃখে দু একটা বেআইনি কথা বলে ফেলেছে, কিন্তু কিন্তু আপনারা ওদের মানসিকতাটা একবার বিচার করে দেখবেন না? ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে। আমরা অলরেডি ওকে অ্যারেস্ট করেছি স্যার। আমি বলছি ওকে ছেড়ে দিন। আমরা যদি সমাজবিদকে ধরি, আমরা যদি তাদেরকে ছাড়িয়ে নিয়ে যান, তাহলে তো আমাদের কাজ করাই মুশকিল। সমাজবিরোধী শব্দের অর্থটা আপনারা জানা আছে ইন্সপেক্টর? যে কাজ আপনারা করছেন তাতে এটাই প্রমাণ হয় যে এদেশে সরকারি তকমাওয়ালা সমাজবিরোধী অভাব নেই। অলরাইট, ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এই পরে এর কেসের কোনো দায়িত্ব আমাদের থাকবে না। পুলিশ কখনো তার দায়িত্ব থেকে এড়িয়ে যেতে পারে না অফিসার। এই কেসে তদন্ত করতে হবে এবং অপরাধীকে অ্যারেস্ট করতে হবে। কিন্তু কে যে অপরাধী তার তো এখনো প্রমাণ হয়নি। অপরাধী ওই প্রধান বাবুর ছেলে লালটু। প্রমাণ আমি দেব। ওকে এক্ষুনি গিয়ে প্রধান বাবুর বাড়িতে অ্যারেস্ট করে ওকে লকআপে ভর্তি করুন। লালটু অ্যারেস্ট করার সাহস পাচ্ছেন না তাই না অফিসার? আচ্ছা, আমাদের এই পোশাকটার ওজন তো অনেক বেশি। এটাকে বইতে গেলে আমাদের মেরুদণ্ডটাকে অনেকটা সোজা করে রাখা দরকার। আপনারা, আমি নিজেই প্রধান বাবুর বাড়ি যাচ্ছি, আপনারা গিয়ে থানা থেকে ওয়ারেন্ট তৈরি করে ওকে জিবে অ্যারেস্ট করে নিয়ে আসুন। দিস ইজ মাই অর্ডার। দিদিভাই, আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি, আমরা বিচার চাই না, আমরা প্রতিকার চাই না। আমরা এই সর্বনাশকে নিয়ে আমাদের একটু শান্তিতে বাঁচতে দিন আপনারা। না দিদি, সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের হয়ে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। আমি আপনাদের কথা দিচ্ছি,
ওই অপরাধী লালটু বোসকে কখনোই সুজাতা বোস ক্ষমা করবে না। চারিদিকে লুটপাট হাহাকার, অসহায় মানুষের চিৎকার, সূর্যটা ঢেকে গেছে আকাশে, তাই তার আজকের প্রতিবাদ 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 প্রতিবাদ